আমার সামনে এইবার 2 জোড়া তবলা। বর্ষার এই দাপটে যখন প্রবল বৃষ্টি হচ্ছে, তখন আমি আর কিশোরী দুজনেই তারানাথের বাড়িতে বসেছিলাম। এলোমেলো বাতাসে সারাদিনের গুমোট ভাবটা কেটে গিয়ে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। ঠাকুরমশাই আমাদের আনা 8 পয়সার পাসিং শো সিগারেটটি ধরিয়ে বেশ কয়েকটা শুক টান দিয়ে আমাদের বললে, বুঝলে বিভূতি, আজকে তোমাদের একটা নতুন ধরনের গল্প শোনাবো। আমার এই ভব ঘুরে বিচিত্রময় জীবনে যে কত ধরনের অভিজ্ঞতা হয়েছে সেইটা তোমরা কিছুই জানো না। যাক, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেইটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর শুধু তাই নয়, গল্পটা বেশ ভয়ঙ্কর ধরনের। প্রেতের এমন ক্রিয়াকলাপ তাও আবার পাড়াগ্রামের শ্মশানে কোশমিনকালে দেখিনি হে। আমি আর কিশোরী নড়ে চড়ে বসলাম, আর ঠাকুরমশাইকে আমি একটা প্রশ্ন করলাম। আচ্ছা ঠাকুরমশাই, শুনেছি যে মানুষ সুপ্ত ইচ্ছে নিয়ে মরলে নাকি সে আবার মৃত্যুর পর ফিরে আসে, আর সেই স্বাদ উপভোগ করার জন্য নাকি তাদের মানুষের দেহের দরকার হয়। এটা কি সত্যি? তারানাথের 2 চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, একেবারে ঠিক বিভূতি, আমার জীবনেই এমন একটা অভিজ্ঞতা হয়েছে। একজন আত্মাকে এই দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আমার যে কত কষ্ট করতে হয়েছে সেইটা যদি তুমি জানতে, তাহলে ভাবতে আমি সত্যি দুর্লভ অভিজ্ঞতার সামিল হয়েছি। চারি চা নিয়ে এলো। বাইরে করাত শব্দ করে একের পর এক বাজ পড়ছে, আর আমরা চায়ের পেয়ালা হাতে তুলে নিয়ে ঠাকুর মশাইয়ের সেই দুর্লভ অভিজ্ঞতা শোনার জন্য অপেক্ষায় বসে আছি। ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় তারানাথ সিগারেটের ছাই ফেলে দিয়ে বলতে শুরু করলেন, সেইবার কোদালিয়া গ্রামে নিমন্ত্রণ পেয়ে চলে গিয়েছিলাম। যখনকার কথা বলছি তখন আমার বয়স ওই 32 বা 33। বিয়ে হয়েছে বটে, কিন্তু তখনও ঘোরতর সংসারী মানুষ হয়ে উঠিনি। আমার পৈতৃক ভিটেতে বসে থেকে পৈতৃক জমি জমা তদারকি করি, আর বেশিরভাগ সময়ই কাটে এর ওর হাত দেখে। মাদুলি দিয়ে ভাগ্য গণনা করে দিন অতিবাহিত করছি। পয়সা যে কম আসছে তা নয়, কিন্তু একদিন একটা ডাকে চিঠি এলো। পত্রটা মেলে ধরতেই আমার চোখে আনন্দের স্ফুলিঙ্গ খেলে গেল। আমার অতি পরিচিত ঘনশ্যাম রায় চৌধুরী বাবুর লেখা চিঠি। ঠাকুরমশাই, এই ঘনশ্যাম বাবু কে ছিলেন? ইনি আমার অনেক দিনের পরিচিত বিভূতি। ওনার নানা বিপদ থেকে আমি ওনাকে অনেকবার রক্ষা করেছি। ফলেই ওনার সাথে আমার এক প্রকার ঘনিষ্ঠ সম্বন্ধ হয়ে গিয়েছিল। ওনার গ্রামের নাম কোদালিয়া। গ্রামের মধ্যে তিনিই বড় লোক, কিন্তু বড় মানুষ হলে কি হবে, অহংকার এতটুকুও নেই। সকলকে আপন করে নিতে পারেন। বস্তুত তার মতো মিশুকে ব্যক্তি আমি খুব কমই দেখেছি। আমার গ্রাম থেকে ট্রেন লাইনে প্রায় ঘন্টা 5 পথ কোদালিয়া গ্রাম। উনি আমাকে চিঠিতে লিখেছিলেন, মাননীয় ঠাকুর মশাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাকে এই পত্র পাঠাচ্ছি কেননা আমাদের গ্রাম কোদালিয়াতে মা দক্ষিণা কালী তিথি উপলক্ষে একটা বিশেষ পালা গানের আয়োজন করা হয়েছে। যেহেতু এই মন্দিরে দায় দায়িত্ব আমার উপরেই ন্যস্ত আছে, তাই আমি ভাবছিলাম মায়ের এই তিথিটা বেশ জাঁকজমক করেই করব। আপনার নিমন্ত্রণ রইল, আপনি এলে খুবই ভালো লাগবে। আর পরিশেষে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছি 3 দিন ধরে। আপনার একান্ত অনুগত ঘনশ্যাম রায়চৌধুরী। পত্র পাঠ করেই আমি খুশি হয়ে উঠলাম। তোমরা তো জানোই আমি খুব ভোজন রসিক মানুষ, নইলে ভয়ঙ্কর শ্মশানে কেউ মাতু পাগলির কাছে হাত পেতে ক্ষীরের বরফি, জিলিপি, সন্দেশে চাইতে পারে? তারানাথের এই রসিকতায় আমি আর কিশোরী দুজনেই হেসে ফেললাম।
নিজেও খানিকটা হেসে নিয়ে আবার বললেন, আমি ওই পত্র পেয়েই পরদিন ভোরবেলা তল্পি তল্পা গুটিয়ে চিড়ে গুড় পুটলিতে বেঁধে রওনা দিলাম। মনে বেশ প্রসন্নতা বিরাজ করছে যে এইবার কোনো মানুষের বিপদ ভঞ্জনের কাজে আমাকে যেতে হচ্ছে না। মায়ের গান শুনবো, খাবো দাবো, আর তারপর দিন কতক পর ফিরে আসবো। আনন্দে রাতি শয্যায় আমি গা ভাসিয়ে দিলাম। যাই হোক, ট্রেন থেকে দীর্ঘ পথ অতিক্রম করে যখন স্টেশনে নামলাম তখন দেখি সন্ধে ঘনিয়ে এসেছে। আমাকে নেবার জন্য গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। ভিতর থেকে বেরিয়ে এলেন বনেদি বংশের বিত্তবান গৃহস্বামী। তিনি আমাকে পথেই প্রণাম করে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আমার খুব সৌভাগ্য যে আবার আপনার পায়ের ধুলো পড়েছে। এইবার আমার সব আয়োজন সার্থক হলো। আসুন আসুন। আমি আর ঘনশ্যাম বাবু গরুর গাড়িতে করে চলতে শুরু করলাম। স্টেশন থেকে বেশ খানিকটা এগিয়ে দেখলাম যে মন্দিরটা সুসজ্জিত হয়ে উঠেছে। শামিয়ানা টাঙানো হয়েছে, মঞ্চ বাঁধা হয়েছে, মায়ের গর্ভগৃহ নানাবিধ ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। পেট্রোম্যাক্সের আলোতে মন্দির চত্বর রাতের আধারেও দিনের মতো আলোকিত। আমি বেশ খুশি অনুভব করলাম। আর শুধু তাই নয়, ওই মন্দিরে একবার ঢু মেরে মাকে প্রণামটাও সেরে নিলাম। কিন্তু প্রণাম করতে গিয়েই যখন একটা জবা ফুল মায়ের পায়ে দিতে যাব, ঠিক সেই সময় ওইটা মাটিতে পড়ে গেল। ভাবলাম, মা আমার দেওয়া ফুল নিলেন না কেন? এর পিছনে কি কোনো ইঙ্গিত আছে? যাই হোক, ওই দিন আমি আর কোনো কথা না বলে ফিরে এলাম ঘনশ্যাম বাবুর বাড়ি। যে কদিন আছি সেই কদিন ওনার বাড়িতেই আমি অতিথি। কিন্তু রাতের দিকে আমার মনে হলো যে কোনো একটা বিপদ খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, যাকে খণ্ডন করতে না পারলে একজনের প্রাণ চলে যাবে। মন্দিরের পাশেই ছিল একটা শ্মশান। শ্মশানটা দেখা যেত ঘনশ্যাম বাবুর জানালা থেকে। রাত দিন সেইখানে মরা পুড়ছে। যাই হোক, পরদিন ভোর থেকে মন্দিরের কাজকর্ম নিদারুণ বৃদ্ধি পেল। আর দলে দলে গ্রামবাসী বহু দূর থেকে পালা গান শোনার জন্য আসতে লাগলো। সকলের মধ্যে কৌতূহলের উদ্রেক হয়েছে, কেননা আজকের আসর মাতাতে আসবেন কালীগতি বৈদ্য, যিনি শ্যামা সঙ্গীতের একজন বিখ্যাত গায়ক। ঘনশ্যাম বাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই কালীগতি বৈদ্য মানুষটিকে? ঠাকুরমশাই বেশ নাম করা গায়ক। ওই রকম গায়ক খুব কম আছে। 1 মাস ধরে বায়না না করলে তিনি বড় কোথাও আসেন না। গুনে গুনে 5টি টাকা নেন অগ্রি। তা বছরে একবার ওই মানুষটি আসবেন, যার জন্য গ্রামের মানুষ সারা বছর হাপিত্তেশ করে বসে থাকে। তাই তাকে অগ্রিম দিয়েই জানালাম। সন্ধ্যার দিকে মন্দিরের পাশেই তৈরি মঞ্চে গ্রামের মানুষের ভিড় হতে শুরু করলো। আমি সামনের আসনেই বসেছিলাম। আমার পাশেই বসেছিলেন ঘনশ্যাম বাবুও। খানিক পরেই একটা গরুর গাড়ি প্রবেশ করলো, আর সেখান থেকে নেমে এলেন একজন ছিমছাম গোছের ব্যক্তি। পরনে বেশ দামি ধুতি আর পাঞ্জাবি, মাথার চুল বাবরি করে ছাটা, আর গলায় একটা লম্বা জবার মালা, মাথায় তিলক কাটা লাল রঙের রক্ত চন্দন দিয়ে। মানুষ তাকে দেখে উত্তেজিত হয়ে হইহট্টগোল শুরু করে দিল। কেউ বা হাত তুলে জয়ধ্বনি দিতে শুরু করলো। তিনি ক্রমেই মানুষের ভিড় কাটিয়ে মঞ্চে উঠে অনেক বক্তৃতা দেওয়ার পর শুরু করলেন
শ্যামা সঙ্গীত। কে জানে রে কালি কেমন, কে জানে রে কালি কেমন, সরদর্শন না পাই দর্শন, কে জানে রে কালি কেমন, কে জানে রে কালি কেমন, মূলাধারে সহস্রারে সদা যদি করে মন, মূলাধারে সহস্রারে সদা যদি করে মন, কালী পদ্ম গুণে অংশ শোনে অংশী রূপে করে রমন, পদ্ম গুণে অংশ শোনে অংশী রূপে করে মনন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। সেই গান শুনে পালা গানের আসরে সকলেই কেঁদে ভাসিয়ে দিচ্ছিল। গলার সুরে এমন ভক্তিভাব স্পষ্ট যে মনে হলো পাষাণ অবধি গলে জল হয়ে যাবে। অনেক রাত্রি অবধি সেই আসর চলার পর আসর যখন ভাঙল তখন ঘড়িতে প্রায় 12টা-1টা। শ্মশান থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। অনেকেই দূর থেকে এসেছিল, সকলেই এবার জোট বেঁধে ফিরে গেল যে যার বাড়ি। আর যাদের বাড়ি বহু দূরে তারা মন্দিরের চাতালেই শুয়ে বসে গল্পগুজব করে কাটিয়ে দিল। কিন্তু বিপদ উপস্থিত হলো পরদিন। কি হয়েছিল ঠাকুর মশাই? বেশ ভালোই তো চলছিল। তাহলে ওইটাই হয়েছে সমস্যা কিশোরী। আমি প্রথম দিন থেকে যে বিপদটা আন্দাজ করছিলাম ওইটাই পরদিন অক্ষরে অক্ষরে মিলে গেল। অনেক রাতে ঘুমিয়েছিলাম বলে আমার ঘুম থেকে সেই দিন উঠতে দেরি হয়েছিল। হয়তো আরো দেরি হতো, কিন্তু ওই সময় শুনলাম মন্দিরে কার যেন কান্নার স্বর। ঘনশ্যামবাবুর বাড়ি থেকে ওই মন্দিরটা একদম কাছে। শুনলাম কেউ যেন কেঁদে কেঁদে বলছে, এ কি হলো, এ কি হলো মা, মা তুমি আমার ছেলেকে ঠিক করে দাও মা, আমার ছেলে কিরকম আচরণ করছে মা গো, আমার ছেলেকে ঠিক করে দাও মা, আমার ছেলেকে ঠিক করে দাও। আমি কৌতূহলী হয়ে জানালা খুলে দেখতে লাগলাম। একজন লোক তার বছর 17-18 ছেলেকে নিয়ে মন্দিরে মায়ের গর্ভগৃহের সামনে এসে দাঁড়িয়ে আছে আর হাউ হাউ করে চোখের জল মন্দিরের মাটিতে ফেলছে। ছেলেটা কিন্তু ওইখানে স্থিরভাবে বসেছিল না, সে এমন ভাবে 2 হাত শূন্যে নাড়াচ্ছিল যে মনে হচ্ছিল যে সে কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তার 2 চোখ বন্ধ আর সে মাথার চুল নাড়িয়ে নিজের খেয়ালেই কি সব বলে যাচ্ছে। ওইটুকু ছেলের পক্ষে ওই রকম শারীরিক ভঙ্গি করাটা খুবই অবাক করে দেওয়ার মতো। ছেলেটির বাবা তাকে কিছুতেই থামাতে পারছে না। ছেলেটার মুখে একই বুলি। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করছিলাম। গ্রামের মানুষগুলো সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল, কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ ওই সময় সেই কালীগতি বৈদ্য বেরিয়ে এলেন। তিনি কালকে ফিরে যাননি, ঘনশ্যামবাবুর অতিথি ছিলেন তিনি গিয়ে ব্যাপারটা দেখে লোক মারফত তাকে যেন ডেকে নিয়ে আসতে বললেন। খানিক বাদেই যে বেরিয়ে এলো, সে কালকে রাতে কালীগতির গানের সাথে পাল্লা দিয়ে তবলা বাজাচ্ছিল। সে এগিয়ে গিয়ে ওই ছেলেটার কাছে বসে পড়ল আর কান খাড়া করে শুনল যা যা ছেলেটা বলছে।
তারপর বেশ কিছুটা শোনার পর সে বিস্মিত চোখে চেয়ে রইল সকলের দিকে। তারপর ওই কালীগতির দিকে তাকিয়ে বলে উঠল, বাবা, এই ছেলে যে তবলার বোল বানিয়ে ওড়াচ্ছে একবারে খাসা উস্তাদের মতোই। আচ্ছা, আপনি কি ছেলেকে কারুর কাছে তবলার তালিম নেওয়ান? শেষ প্রশ্নটা অবশ্য ছেলেটার বাবাকে। আমি নিজেও আর কৌতূহল দমন করতে না পেরে বেরিয়ে এসে ওই ভিড়ের মধ্যে সামিল হয়েছি। ছেলেটার বাবা প্রথমটায় ওই বাদকের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, আমরা গরিব চাষি গো, আমরা 2 মুঠো পেট পুরে খেতে পাই না, তো ছেলেকে গান বাজনা শেখাবো ভাবলেন কি করে? আমাদের বড় টানাটানি সংসার। আমি পাশের গ্রামে গোপালপুরের বাসিন্দা মুকুন্দ। মুকুন্দ যে সত্যি দরিদ্র সেটা অনেকেই জানতো। সকলেই একই কথা বলতে লাগলো। এইবার তবলাবাদক আর একটু কাছে গিয়ে বলল, এই যে খোকা, আমি একটা বলছি, বাকিটা তুমি বলবে। বলো তো, ধাদিনান না তিনান, কোন তাল, কটা মাত্রা, এর সোমটা কোথায় পড়বে? বললে বিশ্বাস করবে না, ছেলেটা চোখ বুজে রইল, কিন্তু কর্কশ কণ্ঠে বলে উঠল, দাদরা তাল 6 মাত্রার তাল। আর শুধু তাই নয়, এই তালের প্রথম বিভাগের প্রথম মাত্রাকে সম বলা হয়। তবলা নিয়ে আসো, আমি বাজিয়ে দেখিয়ে দিতে পারি। কালীগতির তবলাবাদক কিন্তু এইবার ঢের অবাক হয়েছে। তার বাজানোর হাত মন্দ নয়, কিন্তু সে নিজের কৌতূহল সম্বরণ করতে পারছিল না। তাই সে জেদের বসে বলে উঠল, বেশ, চলো আমার ঘরে, দেখি তুমি কেমন বাজাও। ছেলেটাকে নিয়ে কৌতূহলে গ্রামবাসীর দল সকলেই চলল ঘনশ্যামবাবুর অতিথিশালায়। ছেলেটাকে বসিয়ে দেওয়া হলো তবলার সামনে, আর ছেলেটা খুব দ্রুত বাজাতে শুরু করলো দাদরা তাল। প্রথমে ধীরে ধীরে, তারপর একটু দ্রুত, তারপর অতি দ্রুত। সে কি বাজনা হে! মনে হচ্ছিল কোন ওস্তাদজি ওই বোল বাজাতে শুরু করেছেন, আর থামার নামগন্ধ নেই। সকলেই হাততালি দিয়ে উঠল। কিন্তু ওই ছেলেটার বাবা এবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফিরে গেল মন্দিরে। আমি বুঝলাম তার মনের অবস্থা। ঘনশ্যামবাবু আমার দিকে একবার মাত্র তাকিয়েছিলেন। আমি তাকে মাথা নাড়িয়ে ইঙ্গিত করলাম। উনি চলে গেলেন সেই মুকুন্দর কাছে। তখন অবধি কালীগতির ঘর থেকে ভেসে আসছে সেই সুমিষ্ট তবলার ছন্দ। তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইনি হচ্ছেন তারানাথ তান্ত্রিক। ইনি তোমার ছেলেকে ঠিক করে দেবেন। এইবার আমি বললাম, আচ্ছা মুকুন্দ, তোমার ছেলে কি সত্যি বাজাতে পারে? যেভাবে সে খোলা হাতে বাজাচ্ছে তাতে আমার মনে হচ্ছে কোনো পরিপক্ক বাজিয়ে ছাড়া হতেই পারে না। কি হয়েছিল তুমি আমাকে খুলে বলো। সে চোখ মুছে বলল, মা দক্ষিণা কালীর নামে শপথ করে বলতে পারি যে আমার ছেলে এসবের কিছু জানে না। আসলে আমার ছেলে বেশ কিছুদিন ধরে জেদ করছিল যে তাকে যেন এই পালা গানের আসরে নিয়ে যাই। তাই আমি তাকে নিয়ে বিকেলের দিকে বেরিয়ে গিয়েছিলাম। পালা গান দেখতে আমরা সকলেই ভালোবাসি। বিনে পয়সায় আবার খাবার দাবারের ব্যবস্থা আছে যখন। কিন্তু আসর ভাঙলো যখন, তখন তো জানেন যে অনেক রাত্রি হয়ে গিয়েছিল, আর ফেরার পথটা মন্দিরের শ্মশান দিয়েই যেতে হয়। ওই শ্মশানের পাশ দিয়ে ফেরার পথে সকলেই হ্যারিকেন নিয়ে ফিরছিল, কিন্তু হঠাৎ
ছেলেটা পেয়ে গেল প্রসাদ। সে আমাকে না জানিয়ে ওই শ্মশানে ঢুকে গেল। আমি হাঁক দিলাম, ওরে খোকা, কই যাচ্ছিস? বাবা, খানিক পরেই আসছি। সে যেমন গিয়েছিল তারপর আবার দৌড়ে চলে এলো, বলল, বাবা, প্রসাব চাপতে না পেরে শ্মশানে গিয়েছিলাম, চলো বাড়ি যাই। আমি ভয়ঙ্কর অবাক হয়ে বললাম, বলছো কি? গভীর রাতে তুমি তাকে শ্মশানে ঢুকতে দিয়েছিলে? খুব ভুল করেছো। কি করবো ঠাকুর মশাই, বড় দুরন্ত ছেলে যে আমার, কোনো কথা শোনে না। যাই হোক, আমি ওই শেষ রাতে বাড়ি ফিরলাম, খেয়ে দেই এসেছিলাম, ফলেই ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙলো হঠাৎ করে একটা শব্দে। পাশের ঘরে আমার ছেলে একলা শোয়ে। সেই দেখি দুটি মাটির কলসি সামনে রেখে ওই একই বল বাজিয়ে চলেছে। আমার স্ত্রী দেখি ভয় জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কুলু পেটে। আমি কিছুই বুঝতে পারলাম না। ঢুকে যে তাকে বাধা দেব সেই উপায়ও নেই অবধি। সারা রাত্রি স্বামী স্ত্রী ওইভাবেই দু চোখের পাতা এক করিনি। স্ত্রী তো ঠাকুরের সিংহাসনের সামনে প্রদীপ জ্বালিয়ে ইষ্ট নাম জপ করে গেছে। ভোর হতে না হতেই সেই ছেলে শান্ত হয়ে যেই না ঘুমিয়ে পড়লো, আমি তাকে নিয়ে গরুর গাড়ি করে এইখানে চলে এলাম। ঠাকুরমশাই, আমার এই একটি মাত্র শিবরাত্রি চলতে, দয়া করে তাকে আপনি এইগুলোর হাত থেকে উদ্ধার করুন ঠাকুরমশাই। মুকুন্দর কথা শুনে আমার প্রথমেই সন্দেহ হলো যে ওই ছেলেটা শ্মশানে ঢুকেছিল যখন, তখন নিশ্চয়ই কিছু না একটা কিছু করেছে। সে আবার কোনো পবিত্র স্থানে নিজের মূত্র দিয়ে কলুষিত করে ফেলেনি তো? তাহলেই কেলেঙ্কারি। দেখতে হবে কি হয়েছে ওই ছেলেটার। আমি এইবার ঘনশ্যামবাবুর দিকে তাকিয়ে বললাম, দেখুন, ছেলেটা যে আচরণ করছে তাতে আমার মনে হচ্ছে এই কাজ সে করছে না। আমাদের এই চারপাশে এমন অনেক জীব আছে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তাই বলে তাদের অস্তিত্ব কিন্তু মিথ্যে নয়। আচ্ছা, কাছে পিঠে কারোর কি মৃত্যু হয়েছে? খোঁজ নিয়ে দেখুন তো। ঘনশ্যামবাবু প্রবল বেগে মাথা নেড়ে বললেন, না ঠাকুর মশাই, আমাদের গ্রামে তো কারো মৃত্যু হয়নি, কিন্তু আমাদের এই শ্মশানটা যেহেতু মহাশ্মশান আর অত্যধিক পবিত্র, তাই এইখানে মায়ের সামনে দাহটা হয়। দূর দূর থেকে মানুষরা আসে তাদের আত্মীয় দেহ নিয়ে। কিন্তু কেন বলুন তো এই কথা জিজ্ঞাসা করছেন? কারণ আছে ঘনশ্যামবাবু। আমি বাতাসেই ওই গন্ধটা পাচ্ছি। একটা প্রেতের উপদ্রব ঘটেছে, কিন্তু সে কোনো ক্ষতি করবে না। দরকার হলে আমি আজকেই শ্মশানে যজ্ঞ করতে বসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ওইটা ছাড়া যে কাজ হবে না। বলুন, আপনার কি শর্ত আছে? ওই ছেলেটি আর তার বাপকে রাখতে হবে আপনার এই অতিথিশালায়। দরকার হলে 3-4 দিন হতেই পারে। বেশ বেশ, আমার কোনো আপত্তি নেই। শুধু ওই ছেলেটা যদি সুস্থ হয়ে ফিরে যায় তাহলেই আমি খুশি। মুকুন্দ এইবার আমার পা জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি কি পারবেন ঠাকুর মশাই তার মায়ের কোলে ফিরিয়ে দিতে এই ছেলেকে? হ্যাঁ, কালকে থেকে সে না খাওয়া। কিচ্ছু ভাববেন না। মায়ের থানে এসে কেউ বিফল হয় না। মন্দিরে সর্বদা মাকে ডাকুন। আমার এইবার একবার কালীগতি বাবুর কাছে যেতে হবে। কথা শেষ করে আমি ওইখান থেকে চলে গেলাম কালীগতি বাবুর ঘরে। তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেইটা তার ঘরে ঢুকেই বুঝতে পারলাম। ওনার হাতে একটা কলকে। আমাকে দেখেই উনি উঠে দাঁড়িয়ে বললেন, আরে ঠাকুর মশাই, আপনি? বলুন বলুন, কি দরকার? আপনার যে আজকে ফিরে গেলে চলবে না। আমার ওই ছেলেটিকে বাঁচাতে গেলে কিছু ক্রিয়াদি করতে হবে, আর আপনার ওই বাদককে দরকার। কালকে রাত্রি অবধি যদি থেকে যান, নইলে আমি যতই চেষ্টা করি ওই ছেলেকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। বেশ ঠাকুর মশাই, আপনি যা বোঝেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, শম্ভুকে ডেকে দিচ্ছি, তার সাথে যা কথা বলার বলে নিন। শম্ভু তার তবলাগুলো নিয়ে বাধা ছাধা করছিল। আমাকে দেখে সে বলে উঠল, বলুন ঠাকুর মশাই,
আমায় কি করতে হবে? তুমি সন্ধ্যের দিকে একবার আমার সাথে শ্মশানে আসতে পারবে? শুধু আজকে না, কালকের রাত্রি অবধি তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। পারবে? এই কথা শুনে শম্ভু ভয় পেয়ে ঢোক গিলে বলে উঠল, ইয়ে মানে আমার যে ওই শ্মশানের নাম শুনেই ভয় হচ্ছে। আর আজকে সন্ধেবেলা কি হবে? আমি তো সঙ্গীত ছাড়া আর কিছু বুঝি না। আমাকে নিয়ে আবার টানাটানি করছেন কেন? তোমাকে নিয়েই যে আমার সব কাজ। কিচ্ছু ভেবো না, আমি যতক্ষণ আছি তোমার কেউ কেশও স্পর্শ করতে পারবে না, কিন্তু তুমি ছেলেটার প্রাণ রক্ষা করতে পারবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমার কথা শুনে সে নিমরাজি হলো। আমি ওই সময়ই বেরিয়ে পড়লাম ওই শ্মশানের উদ্দেশ্যে। পাশ দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে সেইখানে স্নান করে নিলাম। কমণ্ডুলে জল নিয়ে যখন ফিরে আসছিলাম, সেই সময় একটা চিতার দিকে আমার নজর পড়ল। তাকিয়ে দেখি যে চিতাটা সদ্য নিভেছে। আমি যেহেতু অনেক শ্মশানে ঘুরে বেরিয়েছি, ফলেই আমার অভিজ্ঞতা আছে যে কোন চিতা কত দিনের পুরাতন। এইটা দেখে মনে হলো যে গতকাল রাতেই দাহ কার্য সম্পন্ন হয়েছে। আমি এবার ওইখান থেকে চলে এলাম, তবে মনের মধ্যে বিপদের ঘণ্টাটা বেজেই চলল। ফিরে যখন এলাম তখন ওই ছেলেটা সম্বন্ধে জিজ্ঞাসা করে জানলাম যে ওই ছেলেটা সেই যে সকালবেলায় ঘুমিয়েছে আর সারা শব্দ দিচ্ছে না কিচ্ছুতেই। অনেকেই ডেকেছে, স্বয়ং ছেলের বাপ অবধি ডেকেছে, কিন্তু বিফল হয়েছে। আমি তখন দুয়ে দুয়ে 4 করে ফেলেছি। শান্ত গম্ভীর কণ্ঠে বললাম যে ভয় নেই, ওই ছেলেকে জাগিয়ে তোলার জন্য বিশেষ একটা বোল উচ্চারণ করে তারপর ওইটা তবলায় বাজাতে হবে। কিন্তু এখন থাক, আমি সন্ধ্যার দিকে ওকে জাগিয়ে শ্মশানে নিয়ে আসব। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সে কোন বোল উচ্চারণ করছে ঘুমের ঘোরে। সেই গুরুদায়িত্ব শম্ভুই নিল। তারপর সন্ধ্যার দিকে আমি যখন কৌপিন পরে ডাকলাম শম্ভুকে, তখন সে আমার রূপ দেখে প্রথমে ভিমড়ি খেল। তারপর স্বাভাবিক হতে যদিও বা সময় লাগলো, আমি তাকে চোখের ইশারায় জিজ্ঞাসা করলাম বোলটার কথা। সে তখন আমাকে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, বল হচ্ছে ধাধিন্না তিন্না তিন্না না তেটে ধা, ধাধিন্না তিন্না তিন্না না তেটে ধা। আচ্ছা, এইটাই তুমি ওই ছেলেটির কানের কাছে আমার কথা মেনে 3 বার বলে আসো, ফিসফিসিয়ে। তাহলেই সে চলে আসবে আমাদের পিছু পিছু। ধাধিন্না তিন্না তিন্না না তেটে ধা, ধাধিন্না তিন্না তিন্না না তেটে ধা। শম্ভু আর বিলম্ব করল না। সে দ্রুত ওই ঘুমন্ত ছেলেটির কাছে বোলগুলো অতি মৃদুলয়ে পাকা তবলা বাদকের মতোই বলে চলে এলো। আর আমি বীজ মন্ত্র পড়তে লাগলাম। ওং ক্রিং ক্রিং রিং রিং হিং হিং। মন্ত্র আর তবলার বোলগুলো বলার সাথে সাথে ছেলেটি একটু একটু এই পাশ ওই পাশ ফিরতে লাগলো। আর আমরা দুজন মন্দিরের কাছেই লাগোয়া শ্মশানের কাছে চলে এলাম। বলছি, কে কে গিয়েছিলেন? শুধু আমি আর শম্ভু। শম্ভু অবশ্য নিজের তবলা জোড়া নিয়েই গিয়েছিল, কারণ শুধু বোলগুলো বললেই তো হবে না, সেইটা বাজাতে হবে শ্মশানে। তারপর ওই সুর শুনেই সে ছুটে আসবে। আমি যখন শ্মশানে পৌঁছলাম তখন আমার সামনে আগুন জ্বালিয়ে মন্ত্রপুত ধুনি ছুড়তে লাগলাম। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষ দে দেবী, নারায়ণী নমস্তুতে। ফলে এই আগুনটা ফুঁসে উঠছিল, আর আমার সামনে আমি একটা
গণ্ডি নির্মাণ করে দিলাম। খানিকক্ষণ পর আমি শম্ভুকে বললাম, বাজাও শম্ভু, বেশি দেরি করো না, ওই বোলটাই বাজাও। যখন আমি বলবো তখন তুমি লয় বাড়িয়ে দেবে। মুকুন্দবাবুর ছেলেকে আমি আজকে শ্মশানে আনবই। শম্ভু বাজাতে শুরু করলো ওই বোলটাই। হঠাৎ দেখতে পেলাম যে আমাদের সামনে কেউ যেন আসছে, আর শুধু আসছেই না, দুই বাহু তুলে নাচতে নাচতে আসছে। শ্মশানের ইতিউতি শুরু হয়ে গিয়েছিল ভূতেদের নৃত্য। কিন্তু কেউ আমাদের স্পর্শ করতে পারছিল না, যেহেতু গাত্রবন্ধন করা ছিল তাই। শম্ভু বাজাতে বাজাতেই কাঁদো কাঁদো সুরে বলল, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই শম্ভু, এইবার তুমি গতি বাড়িয়ে দাও, আর থামতে বললেই থেমে যাবে। তোমাকে এইবার একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি বাজাতে থাকো, আমি মন্ত্র পাঠ করছি। এইবার ঘাড় গুজে শম্ভু ক্রমেই বাজিয়ে যেতে থাকলো, আর আমার মন্ত্র পাঠে শ্মশানে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হলো। নারায়ণী নমস্তুতে, ওম ক্রিং কাল্লাই নমঃ, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পরমং পাদং পশ্যন্তি। মিনিট 15 পর ওই ছেলেটা এলো। সেইবার এসে আমাদের গণ্ডির মধ্যে প্রবেশ করলো, আর খুব জোরে, প্রায় চিৎকার করে বলে উঠলো, থামো থামো, হচ্ছে না, এইভাবে বাজায় না। আমি শম্ভুকে থামতে বারণ করলাম। ক্রুদ্ধ কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠলাম, কে তুমি? কেন তুমি এই নিরীহ ছেলেটার মধ্যে বাসা বেঁধে আছো? এইবার ওই ছেলেটা কানে হাত চাপা দিয়েই বলে উঠলো, আমি মহেন্দ্র, আমার চিতায় এই ছেলেটা কালকে প্রসাব করে দিয়েছে, আমি তাই ওর দেহে প্রবেশ করেছি। আমি কিছুতেই ওকে ছেড়ে যাব না। তোমার অত ক্ষমতা নেই যে আমাকে এই ছেলেটার কাছ থেকে বিতাড়িত করে দেবে। তুমি যদি না যাও তাহলে আমি কিন্তু গতি বাড়িয়ে দিতে বলবো। শম্ভু! শম্ভুর হাত তখন রেলগাড়ির মতো ছুটতে শুরু করলো। সে দুর্দান্ত বাজায়, কিন্তু এই বাজনা সহ্য করতে পারছিল না ওই মহেন্দ্র। সে থাকতে না পেরে এইবার আমাকে প্রস্তাব দিল, ওহে তান্ত্রিক, তুমি তোমার তন্ত্র শক্তি দিয়ে তো আমাকে পরাস্ত করতেই পারবে, কিন্তু আমার সাথে যুগলবন্দিতে কি পারবে? জিজ্ঞাসা করলাম, কিসের যুগলবন্দি? সে হেসে বলল, কেন তবলার? আমার সাথে আজ অবধি কেউ পারেনি। মৃত্যুর আগে আমার তবলার হাত তো ভালোই ছিল, এইবার আমি আরো ভালো বাজাতে পারবো। আমার সাথে কেউ পারবে না। কি রাজি? যদি এই যুগলবন্দিতে আমি হেরে যাই, তাহলে এই ছেলেটাকে আমি ছেড়ে দেবো আর এইখান থেকে চলে যাব। আমার কেমন যেন জেদ চেপে গেল। আমি ক্রুদ্ধ স্বরে বললাম, হ্যাঁ আমি প্রস্তুত। কত বড় বড় প্রেতকে শায়েস্তা করলাম, আর তুমি তো সাধারণ। তাহলে কালকে রাতে এইখানেই আমার আর এক জোড়া তবলা এনে রেখে দিও, আর আমার সাথে তোমার বাদক শম্ভুর খেলা হবে। মহেন্দ্র অট্ট হাসি হেসে উঠল।
আর ওই রাতেই শ্মশানের রাত জাগা পাখিগুলো সবাই ভয় পেয়ে চলে গেল নিজেদের বাসা ছেড়ে। ছেলেটা গণ্ডির মধ্যে লুটিয়ে পড়ল। আমি শম্ভুর মাথায় হাত রাখলাম আর মন্ত্র পড়ে তাকে থামালাম। নইলে সে ঘোরের মধ্যে থেকে কিছুতেই বেরোতে পারত না। সে চোখ খুলে আমাকে বলল, ঠাকুর মশাই, মুকুন্দ বাবুর খোকা কেমন আছে? হ্যাঁ, আমার কি হয়েছিল আমার যে কিছুই মনে নেই। চলো এখন বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও, আর তুমি আমার কক্ষে বিশ্রাম নেবে, কেমন? ওই রাত্রিটা কোনো ক্রমে কাটলো। আমি সবাইকে ওই কথা বলতে এবার কালীগতি কিন্তু ভীষণ আপত্তি জানালেন। বললেন, না না না, এটা ঠিক নয়। আমার ওই বাদক যদি কোনো বিপদ ঘটিয়ে বসে, তাহলে তার যে মৃত্যু হবে, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি কিছুতেই তাকে মৃত্যুর মুখে জেনে বুঝে ঠেলে দিতে পারবো না। আমায় ক্ষমা করবেন। আমি তারপর বললাম, কালীগতি বাবু, আমি আছি কি জন্য? এইখানে তন্ত্র মন্ত্রের ক্রিয়াতে কিচ্ছু হবে না। আমাদের কাছে আছে শুধু শম্ভু। আমি ওই আসরে উপস্থিত থাকব, কিচ্ছু ভাববেন না। যেইখানে মা দক্ষিণা কালী আছেন, সেইখানে কোনো অপবিত্রকারী শক্তির জয় হওয়া সম্ভব নয়। অনেক পীড়াপিড়ি করে শেষমেশ এইবার ওই লোক রাজি হলেন। আমি শম্ভুকে এইবার বললাম, শম্ভু, তোমার এই বেশভূষায় ওইখানে যাওয়াটা ঠিক হবে না। কিছু ক্রিয়া করে তোমার বন্ধন করে দিই। বলছেন কি ঠাকুর মশাই? তবলা বাজাতে আবার ক্রিয়ার দরকার হয় নাকি? এই যুগলবন্দিটা কিন্তু মানুষের সাথে নয়, এই যুগলবন্দি ভূতের সাথে। যাই হোক, সন্ধ্যার আগে আমি শম্ভুকে নিজে সামনে বসিয়ে 108 বার মন্ত্র পাঠ করিয়ে তারপর তাকে রক্তবস্ত্র ধারণ করিয়ে নিয়ে চললাম। আর বাইরে থেকে গণ্ডি কেটে জাগিয়ে তুললাম শ্মশান ভৈরবকে, যাতে বাইরের কোনো লোক শ্মশানে এসে প্রবেশ না করতে পারে। একজন চাকর শুধু তবলা জোড়া রেখে ওইখান থেকে দৌড়ে পালিয়েছিল। আমি আগুন জ্বালিয়ে এইবার আহ্বান করলাম সেই আত্মাকে, অর্থাৎ মহেন্দ্রকে। আর তবলায় ওই বল তুলল শম্ভু। আমার সামনে এইবার 2 জোড়া তবলা। শ্মশানে ঘোর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। সব কিছু করে প্রস্তুত হওয়ার পর ওই ছেলেটা একাই এলো। সে এসে একবার তাচ্ছিল্য ভরে শম্ভুর দিকে তাকালো, আর শুরু হলো ঝাঁপ তালের যুগলবন্দি। এক পক্ষ শুরু করলো তো আরেক পক্ষ তার অনুকরণ করে বাজাতে লাগলো। আমি এক পাশে একটা গাছের নিচে আগুন জ্বালিয়ে সবকিছু দেখছি। প্রথমে খুব ধীরে ধীরে ওই তবলার বোল বাজাতে শুরু করলো ভূতটি। সেইবার পাকা ওস্তাদের মতোই বলে উঠল, ধাতি ধা ধাতি ঘেরনক ধিনতে ঘেরনক ধা ধিনতে ঘেরনক ধা ধাতি ধা ধাতি ঘেরনক ধিনতে ঘেরনক ধাতি ধাকে তুনা কেরনক। ওই বোল শুনে এইবার শম্ভু কিন্তু দ্রুত বাজাতে শুরু করলো।
ক্রমেই এবার 1 ঘন্টা হয়ে গেল। স্বতঃস্ফূর্ত ভাবেই বাজিয়ে যাচ্ছিল শম্ভু, কিন্তু হঠাৎ করেই তার গতি গেল কমে। একটা শব্দ শুনেই আমি চমকে উঠলাম। দেখলাম যে দূর থেকে একজন মেয়ে আসছে নুপুরের ছমছম শব্দ তুলে। আর মুকুন্দর ছেলের দিকে তাকিয়ে দেখলাম যে সে ক্রূর হাসিতে ফেটে পড়ছে। সে একদিকে যেমন বাজিয়ে চলেছে, তেমনি আবার হেসে কটাক্ষ করে বলছে, তান্ত্রিক, এইবার তোমার এই ছেলেটি আর বেশিক্ষণ পারবে না আমার সাথে। ও রক্ত বমি করবে আর মারা যাবে। দেখলাম যে শুধু 2 পায়ে ভারী নুপুর পরে একটা মেয়ে গেয়ে উঠল ঠুংরি। একই গান সে গাইছে আর বারবার ঘুরে ফিরে শম্ভুকে বিরক্ত করে যাচ্ছে। শম্ভুর গায়ে স্পর্শ পর্যন্ত করছিল, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারছিল না। এইবার হঠাৎ করেই কোত্থেকে একটা সুর ভেসে এলো, খুব সম্ভবত সারেঙ্গি। ওই সুর এমন মাদকতাপূর্ণ যে কানে ঢোকার পর শম্ভুর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। সে আর পারছিল না, অতি ক্লান্ত স্বরে বলে উঠল, ঠাকুর মশাই, এইবার আমার দ্বারা হবে না। আমি আর পাচ্ছি না, যা হচ্ছে হোক। এইবার আমি বাড়ি ফিরে যেতে চাই। সে বাজনা থামিয়ে দিল, আর সেই সাথেই ওই সুরটা তীব্রভাবে বেজে উঠল। আমি তার দিকে ছুটে গিয়ে 2 কানে 2 বার বীজ মন্ত্র পাঠ করলাম। সেই মন্ত্র শুনে সে অনেকটা ঠিক হয়ে গেল, আর সেই সুর তার কানে আর ঢুকতে পারছিল না, আর তার হাত আরো খুলে গেল। সে এমন ভাবে বাজাতে শুরু করলো, আর এতই মিষ্টি বাজাতে লাগলো তবলা, যে ওই মেয়েটা এইবার শম্ভুর ইশারায় নাচতে শুরু করলো। দূর থেকে ভেসে আসছিল অনেকগুলো শিয়ালের ডাক। গানটা ক্রমাগত গাইতেই লাগলো সেই মেয়েটা। আমার আর 1 মালা জপ বাকি ছিল।
ওই জপ সম্পূর্ণ করে দিয়ে শেষ আহুতি দিলাম। আর সেই আহুতি দেওয়ার পর আগুনের খানিকটা বিভূতি একটা পুটলিতে বেঁধে ছুঁড়ে দিলাম মুকুন্দর ছেলের শরীরের দিকে। ওই দ্রব্যগুণে মুকুন্দর ছেলে চিৎকার করে উঠল। ওইদিকে শম্ভু বাজিয়ে বাজিয়ে মাত করে দিচ্ছে। ভোরের আলো ফুটে উঠল, আর মুকুন্দর ছেলেকে আমি পাজা কোলা করে তুলে নিয়ে মায়ের কাছে নিয়ে যেতেই সে অজ্ঞান। ওইদিকে আমি শম্ভুকে থামতে বলে ফিরিয়ে আনলাম। তার যখন জ্ঞান ফিরল তখন সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমি তাকে খুশি হয়ে বললাম, শম্ভু, তোমার এই অসাধারণ কীর্তির গুণে একটা প্রাণ বেঁচে গেল, আর এই প্রেত তাকে ছেড়ে চলে গিয়েছে। কি করে বুঝলেন যে ওই প্রেত তাকে ছেড়ে চলে গিয়েছে? ওই সময় দেখলাম একটা গাছের মোটা ডাল ভেঙে পড়ল, আর ওই ডাল কিন্তু দমকা বাতাসের চোটে ভেঙে পড়া চারটিখানি কথা নয়। সব কিছু আবার আগের মতোই সুস্থ হয়ে উঠল। আমি মায়ের সিঁদুর কপালে পরিয়ে দিলাম। ছেলেটা চোখ মেলে চাইল। তখন তার চোখে কোনো অস্বাভাবিকত্ব নেই, সুস্থ দিব্যি ছেলে। আমি হেসে তাকে জিজ্ঞাসা করলাম, খোকা, তোমার নাম কি? সে বলল, আমার নাম বিশু। তারানাথের গল্প শুনে আমরা বেশ অবাক হয়ে গিয়ে বললাম, বাবা, এ তো সত্যি আশ্চর্যজনক। এমন গল্প যে কোনোদিন শুনবো কল্পনাও করিনি। ধন্য আপনার অভিজ্ঞতা। ওই দুই আত্মাকে আমি পরে মুক্ত করে দিয়েছিলাম, আর ওই মুক্তির ফলেই গ্রামের শ্মশানে কোনোদিন আর কোনো প্রেত উপদ্রব করেনি। আসলে কি জানো, মহেন্দ্র তার অনেক ইচ্ছে পূর্ণ হওয়ার আগেই মারা গিয়েছিল। ফলে সে বিশুকে দেখে লোভ সামলাতে পারেনি, তাই ওকে ধরেছিল। তার উপর সেই দিনটা ছিল অমাবস্যার রাত্রি। মুকুন্দর কাছে তার ছেলে ফিরিয়ে দিয়ে আমি চলে এলাম বিকেলের ট্রেন চেপে। কেননা তোমরা তো জানোই আমি বেশি দিন এক জায়গায় থাকি না। কিশোরী আর আমি গল্প শেষ হওয়ার পরেও তারানাথের দিকে চেয়েই রইলাম। আমাদের বিস্মিত ভাব যেন কিছুতেই কাটছিল না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।